টেক্সটাইল খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন হোম টেক্সটাইল উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন BTTLME এর মার্কেটিং সেলের কনভেনর ও ইউনিলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ এস আলম। আপনাকে স্বাগত এই খুশি বিজনেসের আজকে। প্রথমে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, কেমন রয়েছে বাংলাদেশের হোম টেক্সটাইল খাত? বাংলাদেশের হোম টেক্সটাইল খাত আপনি লাস্ট ইয়ারের তুলনায় এবছর যখন প্রথম স্টার্ট হলো আফটার ইলেকশন ইট ইজ প্রোগ্রেসিং। একটা জায়গায় আমরা কিছু চ্যালেঞ্জেস ফেস করছি, সেটা হচ্ছে যে পাকিস্তানের যে রিসেন্ট জিএসপি বেনিফিট পাওয়ার ফলে একটু কম্পিটিটিভ হয়ে গেছে। আমি বলবো যে আমাদের যে কাস্টমাররা রয়েছেন বা মার্কেট পটেনশিয়াল থাকা সত্ত্বেও কাস্টমাররা কিছুটা তারা পাকিস্তানকে কনসিডার করছেন। পাকিস্তান, বাই দ্য ওয়ে, পাকিস্তান ইজ দি মোস্ট কম্পিটিটিভ কান্ট্রি ফর বাংলাদেশ রাইট নাও ইন টার্মস অফ হোম টেক্সটাইল ইন্টারন্যাশনাল মার্কেটিং। তো সেই ক্ষেত্রে তারা কিছুটা অর্ডার প্লেস করেছেন পাকিস্তানে এবং আমাদের জন্য কিছুটা ইনিশিয়ালি এই প্রোগ্রেস মার্কেটেও কিছুটা সমস্যা হয়েছে, বাট হোপফুলি আমাদের যে ক্যাপাবিলিটিস আছে আমাদের এন্টারপ্রেনারদের এবং আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাবিলিটিস আছে এগুলো আমরা মোকাবেলা করতে পারবো। এবং আমাদের যে এক্সপোর্ট টার্গেট আছে 831 মিলিয়ন ফর দিস ফাইন্যান্সিয়াল ইয়ার, আমরা অলরেডি 500 মিলিয়ন অ্যাচিভ করেছি। তো ইনশাল্লাহ বাকিটা অ্যাচিভ করার জন্য আমরা পজিটিভ সাইন দেখছি। এখন বাদ বাকি দেখা যাবে। আচ্ছা বাবা, দেখা যাক কি হচ্ছে বা কি হতে পারে। আচ্ছা, আমরা জানি যে আপনারা চিটাগং একটা এজিএম হয়ে গেল এবং ওখানে আপনারা আপনাদের এই খাতের প্রবলেম শেয়ারিং সাথে সাথে হচ্ছে পটেনশিয়াল ডিসকাশন যদি হয় সে ধরনের বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। গভর্নমেন্টের লোকজন ছিলেন, কি ধরনের ডিসকাশন আসলে হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের যে এজিএম হয়েছে, আমাদের প্রেসিডেন্ট মিস্টার মুক্তাদি অবশ্যই এটা বলবেন পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবেন, and he is the right person I would say to discuss all these things. But আমি অ্যাজ এ মেম্বার হিসেবে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আসলে এই হোম টেক্সটাইল সেক্টর দেখেন, which is include terry towel, which is bath linen and bed linen and হোম ডেকোরেশন লিনেন যেগুলো আছে, আমাদের কিন্তু আসলে প্রপার একটা অ্যাসোসিয়েশন ছিল না। আমরা যেটা করতাম, আমরা বিটিএম এর সাথেও ছিলাম, আমরা বিজিএমই এর সাথেও ছিলাম, কিন্তু আমাদের সেক্টরে কোনো অ্যাটেনশন আমরা নিজেরা এন্টারপ্রেনাররা দিতে পারিনি। তো বেসিক্যালি এই অর্গানাইজেশনটা রিসেন্টলি আমাদের এই BTTLME এটাকে কিছুটা রিস্ট্রাকচারিং টাইপের বলতে পারেন, কিছুটা অ্যাগ্রেসিভ হইতে গিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য ডাইরেক্টররা মিলে এবং সমস্ত মেম্বাররা মিলে এটাকে একটু কিভাবে প্রোগ্রেস করা যায় এটা নিয়ে কাজ করেছেন। তারই ফলশ্রুতিতে রিসেন্ট এজিএম, এই এজিএমটা ছিল কিছুটা আমাদের সমস্ত মেম্বারদের মধ্যে মত বিনিময়, আমরা কি করতে পারি ফিউচারে, আমরা অলরেডি কি করেছি, আমাদের কিছু দাবি দেওয়া গভর্নমেন্টের কাছে ছিল, আমাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল যেগুলো আমরা ইন্টারন্যাশনালি মার্কেটে করতে চেয়েছি। তো সেগুলো কি আপডেট ছিল সেগুলো আমরা আমাদের মেম্বারদেরকে জানিয়েছি। সেই সাথে মেম্বারদের কাছ থেকে নতুন কিছু আউটপুট, নতুন কিছু ইনপুট পাওয়া যায় কিনা সে ব্যাপারে কথা বলেছি এবং তারা বেশ কিছু ভালো ইনপুট দিয়েছেন, যেমন আমাদের মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আমাদের এখানে কাস্টমারদেরকে কিভাবে আকৃষ্ট করা যায়, তাদেরকে কিভাবে অ্যাট্রাকটিভ করা যায় টু আওয়ার ইন্ডাস্ট্রি, যে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট কিভাবে ইন্টারন্যাশনালি রাখা যায় মার্কেটিং এর দিক থেকে। অর্থাৎ বাংলাদেশে যে হোম টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং আমরা যে কম্পিটিশন করে পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, মোস্ট কম্পিটিটিভ কান্ট্রিগুলোর সাথে যে আমরা টিকে আছি এবং আমরা যে একটা পজিটিভ ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, এইটার ব্যাপারে বেশ কিছু আলোচনা হয়েছে। অ্যান্ড আমরা যেটা বেসিক্যালি সিদ্ধান্ত হয়েছে যে আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে এই বাজেটের আমি বলবো প্রায়োর টু দি বাজেট যে আলোচনা, বেসিক্যালি এটাও একটা উল্লেখযোগ্য বিষয় ছিল আমাদের এজিএম এর। বাজেটের আগে তো অবশ্যই জানেন আমাদেরকে গভর্নমেন্টকে তাদেরকে হেল্প করতে হবে আমাদের ইন্ডিকেশন দিয়ে যে আমরা কোথায় প্রবলেম ফিল করতেছি, কোথায় আমাদের সম্ভাবনাগুলো রয়েছে। আচ্ছা, এটা গেল আপনার একটা সংস্থা হয়েছে, আপনাদের একটা বলতে পারেন, আমি যদি বলি এটা হোম টেক্সটাইলের সবাই একটা টিম ওয়ার্কের মধ্যে চলে এসেছেন। জাস্ট লাইক আমরা একটা, সরি টু ইন্টারাপ্ট ফর আ সেকেন্ড, আমরা একটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা পজিটিভ ইম্প্যাক্ট তুলে ধরার জন্য বাংলাদেশের হোম টেক্সটাইল সেক্টরকে একটা ব্র্যান্ডিং করতে চাচ্ছি। And that can be one name branding
to the global market for Bangladeshi home textile manufacturers. সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই যে বাংলাদেশের হোম টেক্সটাইল নিয়ে তো বাংলাদেশ আসলে অনেক দিন ধরেই কাজ করছে, আমি বলতে পারি খুব সাইলেন্টলি কাজ করছে। তো এই হোম টেক্সটাইলে বাংলাদেশের এক্সপোর্ট সিচুয়েশন কেমন? এক্সপোর্ট সিচুয়েশন তো এই লাস্ট 5 বছরে আপনি যদি ধরেন 10 times বিগার হয়েছে। ইন্ডাস্ট্রির সাইজ যদি আপনি দেখেন, বাংলাদেশে লোকাল প্লাস ফরেন এন্টারপ্রেনার্সদের ইনভেস্টমেন্ট হয়েছে হোম টেক্সটাইল সেক্টরে। আমি বলবো যে বাংলাদেশের হোম টেক্সটাইল সেক্টরে ওয়ান অফ দি বিগেস্ট ম্যানুফ্যাকচারার্স অলরেডি বাংলাদেশে ব্রিটিশ ইনভেস্টমেন্ট নিয়ে এসছেন। আমি আমার নিজেটা বলতে পারি উইচ ইজ জয়েন্ট ভেঞ্চার উইথ দি ব্রিটিশ। তারপরে আপনার বেশ কিছু পাকিস্তানি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, বেশ কিছু আমেরিকান ইনভেস্টমেন্ট এখানে আছে। আমেরিকাতে ইনফ্যাক্ট ওয়ান অফ দি আমেরিকান ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, যেটা টাওয়ালে ওয়ান অফ দি বিগেস্ট ফ্যাক্টরি এখানে। সো এই বাংলাদেশে নট অনলি এক্সপোর্ট, বাংলাদেশে যখন আপনার কোটা ফ্যাসিলিটিস ছিল বা বাংলাদেশে ডিউটি ফ্রি বেনিফিট ছিল, অনেক ফরেন কোম্পানিজ কিন্তু বাংলাদেশকে আকর্ষণ করেছে। এবং বাংলাদেশ যেহেতু পলিটিক্যালি একটা এস্টাবলিশড কান্ট্রি ছিল বিফোর দিস লাস্ট ইলেকশন, আমি বলবো এছাড়া মোস্ট অফ দি টাইম মোটামুটি স্টেবিলাইজড অবস্থায় ছিল। বাংলাদেশের ওয়ার্কাররা যেহেতু খুব সূক্ষ্ম এবং তারা পরিশ্রমী, যদিও এফিসিয়েন্সি লেভেল কম, বাট আমি বলবো এটা অ্যাপ্রিসিয়েবল যে তারা প্রচন্ড পরিশ্রম করেন। এইগুলো ছিল উল্লেখযোগ্য একটা বিষয় ফরেন ইনভেস্টরদেরকে আকর্ষণ করার জন্য। তো আই উড সে যে মার্কেট সাইজ হ্যাজ গন আপ, ইনভেস্টমেন্ট হ্যাজ গন আপ ফর হোম টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আমরা আপনার সাথে আলোচনায় ফিরে আসবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে তারপরে ফিরে আসছি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের হোম টেক্সটাইল খাত নিয়ে কথা বলছিলাম। হোম টেক্সটাইল উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন BTTLME এর মার্কেটিং সেলার কনভেনার ও ইউনিলাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শায়েস আলমের সঙ্গে আমরা আবার ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা এখন জানতে চাই বাংলাদেশের, আমি একদম খুব সহজভাবে ভাবে যদি একটা প্রশ্ন করি, একটা সময় বাংলাদেশের নর্মাল বিছানার চাদর ছিল, বিছানার চাদর এবং একটা পাতলা ফিনফিনের কাপড়ের পর্দা, এই কনসেপ্ট থেকে বাংলাদেশ কত দূরে গেছে? বাংলাদেশ আমি বলবো যে হোম টেক্সটাইল সেক্টরে বেসিকের থেকে এগিয়ে গিয়ে এখন মিড টু হাই লেভেলে কাজ করছে। অনেকগুলো ফ্যাক্টরি, আপনি এটাকে সবগুলো ফ্যাক্টরিকে কনসিডার করতে পারবেন না যে হোল ইন্ডাস্ট্রি এগিয়েছে কিনা, বাট অবভিয়াসলি বলবো কিছু কিছু এন্টারপ্রেনার্সরা এটাকে এমন একটা জায়গায় নিয়ে এসছে যে আমরা অনেক জায়গায় ইভেন হাই ভ্যালু প্রোডাক্ট করি। আমি দু একটা ফরেন ইনভেস্টর বাংলাদেশে যারা আছেন, তারা এই ফরেন এক্সপার্টিস, ফরেন ডিজাইনার্সদেরকে রেখে এবং ফরেন মার্কেটিং পিপলদেরকে রেখে তারা যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে প্লাস ফরেন ইনভেস্টমেন্ট ছাড়াও আমাদের বাংলাদেশি এন্টারপ্রেনাররাও করেছেন যে একটা জায়গায় বাংলাদেশের ইন্ডাস্ট্রি, যখন আপনি বলতেছেন পাতলা চাদর, বিছানার চাদর, এটা কিন্তু ওখানে নেই। এখন আমরা 300 থ্রেড কাউন্ট, আমরা 400 থ্রেড কাউন্ট, আমরা 500 থ্রেড কাউন্ট, অর্থাৎ পার ইঞ্চে 500 থ্রেড, এই 600 থ্রেড কাউন্ট। ইভেন কি আমরা কেপেবল এনাফ রাইট নাও, আমাদের ইন্ডাস্ট্রিতে যে অ্যাবিলিটি আছে যে আমরা খুবই ভালো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি টাওয়াল অথবা বেডশিট তৈরি করার জন্য। এখন সমস্যাটা হয় কি, একটা জায়গায় কিছুটা চ্যালেঞ্জেস লুকিয়ে আছে যে আমরা এন্টারপ্রেনার্সরা এই জিনিসগুলোকে স্বপ্ন দেখি, আমরা করতে চাই। কেন যদি আপনার চায়না পারে আমরা কেন পারবো না, ইন্ডিয়া যদি পারে আমরা পারবো না, জাস্ট নেইবারিং কান্ট্রি। আমাদের কতগুলো জায়গায় কিছু চ্যালেঞ্জেস হিডেনলি আমাদের জন্য কাজ করে, যেমন ধরেন র ম্যাটেরিয়াল প্রকিউরমেন্টের জন্য। এখন আমি একটা এনভায়রনমেন্টাল, আমি যদি ফিউচার দেখি, ফিউচারে আপনাকে এনভায়রনমেন্টাল প্রোডাক্ট করতে হবে। এখন যদি আপনি এনভায়রনমেন্টাল প্রোডাক্ট করেন, আপনি শুধু র কটন এবং আপনি পলিয়েস্টার ফাইবারের উপর ডিপেন্ডেবল থাকতে পারবেন না। আপনাকে টেন্সিল, মডেল, প্রো মডেল, এইসব ডিফারেন্ট টাইপের ফ্যাব্রিক যেগুলো হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল আমরা ইম্পোর্ট করতে পারি। প্রবলেমটা যেখানে হয়ে যায় সেটা হচ্ছে যে আমাদের এগুলো কিছু এই র কটন ছাড়া অন্যান্য সবকিছুর উপর ডিউটি আছে এবং এটাকে ওইভাবে ট্রাস্ট সেক্টর করে বা এইসব র ম্যাটেরিয়ালকে কিন্তু যে কেউ ইম্পোর্ট করতে পারে না, আপনি বন্ডের থ্রুতে ইম্পোর্ট করতে হবে। এখন যখন বন্ডের থ্রুতে ইম্পোর্ট করবেন, বন্ডে এনাফ টেকনিক্যাল এক্সপার্টিস আছে কিনা সেগুলোকে জাস্টিফাই করার জন্য এগুলোকে আমাদের মাঝে মধ্যে চিন্তা করতে হয়। শুধুমাত্র আপনি আপনার নিজের এন্টারপ্রেনারশিপ দিয়ে আমাদের লোকজনের ক্যাপাবিলিটিস দিয়ে এটা কিন্তু করতে পারবেন না। এটা করার জন্য গভর্নমেন্ট এবং আমাদের অন্যান্য এজেন্সিগুলোর হেল্প দরকার আছে। আচ্ছা, আমি যদি বাংলাদেশের মার্কেট পটেনশিয়াল মার্কেট নিয়ে কথা বলি, যে বাংলাদেশে
এই মানে আমাদের ডোমেস্টিক মার্কেটটা কতটুকু পটেনশিয়াল রয়েছে আপনাদের জন্য? আপনি যেটা বলেন এখন আমাদের হোম টেক্সটাইলটা বেশিরভাগ আপনি নিজেও বলছেন যে এটা বাই ইনভেস্টমেন্ট আছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড আপনার মার্কেট, আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করেন। বাংলাদেশ ইন্ডিভিজুয়াল তার নিজেদের ডিমান্ডের জন্য কি করছে, কি করতে পারে বা আপনারা কি করতে পারেন? আর পাশাপাশি আমি জানতে চাই নিউ মার্কেট ডেভেলপমেন্টের জন্য কি করছেন? ওকে, সো আমি বাংলাদেশের কথাটা একটু জাস্ট সিম্পলি বলে দেই আপনাকে। আমরা কিন্তু বাংলাদেশ অবভিয়াসলি এই মার্কেটটা আমাদের বাংলাদেশের মার্কেটটাও হিউজ ডেভেলপ করেছে, লোকাল কনজাম্পশন বেড়ে গেছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু খুঁজছে এবং বাংলাদেশের মানুষ কোয়ালিটি প্রোডাক্ট খুঁজে। সেকেন্ড, যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলেন, আমরা মোস্টলি বাংলাদেশের ম্যানুফ্যাকচারাররা, এক্সপোর্টাররা ট্রেডিশনাল মার্কেটে বিজনেস করতাম, ইভেন ইন গার্মেন্ট সেক্টরে। বাট অবভিয়াসলি আমরা অলরেডি স্টার্ট করেছি বিভিন্ন নন ট্রেডিশনাল মার্কেট বা কিছু ডিফিকাল্ট মার্কেটে যাওয়ার জন্য, যেমন জাপানে অলরেডি আমাদের এক্সপোর্ট শুরু হয়েছে। আমাদের জাপান হ্যাজ বিন কনসিডার্ড ওয়ান অফ দি highly quality cautious market in the world. সেটাকে আমাদের বাংলাদেশের এন্টারপ্রেনার্স, বাংলাদেশের এই হোম টেক্সটাইল ম্যানুফ্যাকচার অলরেডি বিট করা শুরু করেছে। আমাদের যে জিনিসটা আরো করতে চাচ্ছি, যেমন ধরেন সাউথ আমেরিকান মার্কেট, ব্রাজিল হ্যাজ বিকাম ওয়ান অফ দি পাওয়ার। আপনি যদি সাউথ আফ্রিকা দেখেন, দে হ্যাভ বিকাম গুড মার্কেট ফর হোম টেক্সটাইল। এইসব মার্কেটে যাওয়ার চিন্তা করছি। ওয়াই নট চায়না, ওয়াই নট ইন্ডিয়া? দে হ্যাভ বিকাম সুপার ইকোনমিক পাওয়ার নাওয়াডেজ। সো এইগুলো মার্কেটে আমরা অলরেডি আমাদের ক্যাম্পেইন করার চেষ্টা করছি। একটু সময় লাগবে, বাট এইসব মার্কেটে আমরা আসবো। একটা জিনিস আমি জাস্ট বারবার একটু ফেরত আসতেছি আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের যে এন্টারপ্রেনার্সরা আছেন এবং আমাদের যে ওয়ার্কার্সরা আছেন, আমরা সবাই মিলে হোম টেক্সটাইল সেক্টরে অ্যাটলিস্ট চেষ্টা করছি বাংলাদেশে এটার অবস্থান কেন। গার্মেন্টস যদি আজকে টোটাল $24 বিলিয়ন, যদি $23 বিলিয়ন অ্যারাউন্ড আমরা এক্সপোর্ট করে থাকি, আমরা কেন $1 বিলিয়ন এক্সপোর্ট করবো? কেননা আমরা $10 বিলিয়ন এক্সপোর্ট করতে পারবো? এখানে আমরা নিয়ে যেতে চাচ্ছি। আর এখানে যে গভর্নমেন্ট সাপোর্ট গুলো দরকার, যেমন ধরেন আমরা যে ইনসেন্টিভ পাই, যে ইনসেন্টিভ আমাদের সোর্স ট্যাক্সের এগেনস্টে আমরা সোর্স ট্যাক্স দেই প্রায় 2.4% ডিফারেন্ট স্টেজে। এই প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। ব্যাংকে এই হোম টেক্সটাইল ইনভেস্টমেন্ট করতে গেলে, যেহেতু বাংলাদেশ কখন গ্রোয়িং কান্ট্রি না, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন দরকার হয়। আর ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করতে গেলে আপনাকে স্পিনিং, উইভিং, প্রসেসিং, স্টিচিং সবগুলো করতে হয়। সো ইটস লাইক এ কম্পোজিট ইউনিট। যখন আপনি কম্পোজিট ইউনিট করবেন, তখন 200, 300, 400, 500 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়ে যায়। এই যে হিউজ ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্ট নিয়ে বাংলাদেশে কতজন এন্টারপ্রেনার আসলে ইন্টারেস্টেড আছেন, সেটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে এই ইনভেস্টমেন্টের রিস্কটা কি নেওয়ার জন্য আমাদের দেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো আসলে রেডি আছে কিনা। অনেক জায়গায় কিন্তু আমরা এই কোশ্চেনের অ্যান্সার পাই না। গভর্নমেন্ট এটাকে বা আমাদের এই ইনস্টিটিউশন গুলোকে আগানোর জন্য ব্যাংকে যেসব ইন্টারেস্ট রেটের ম্যাটার আছে, প্লাস ব্যাংকে যেসব ধরেন এক্সপোর্ট আমরা বলি প্যাকিং ক্রেডিট, যেগুলো বলা হয়েছিল বা অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক সার্কুলার, এটা 7% রাখার কথা। অনেক ব্যাংকে কিন্তু 7% এটা রাখে না। আমাদের মেম্বার আমাদেরকে অলরেডি এসব ব্যাপারে কমপ্লেন করছেন, 7% এটা রাখে না। সো আমরা যে এক্সপোর্টটা করবো, আমরা যে ফরেন কারেন্সি এই অ্যাডিশনালি অ্যাড করছি আমাদের দেশে, সেই অ্যাড করার জন্য আমাদের দেশের যে কিছু জিনিস গভর্নমেন্টকে আমরা যদি প্রপোজাল দিই, সেই হেল্পটা যদি আমরা পাই, তাহলে এটা অবভিয়াসলি ওয়াই নট গার্মেন্টস এর সাথে আরো $24 বিলিয়ন হোম টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাড করবে বাংলাদেশে, কেন করবে না? সর্বশেষ আপনার কাছে জানতে চাই, আপনি যে অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলেছেন, তারপর আমি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আর কি মনে হয় ফার্দার কি ইমপ্রুভমেন্ট দরকার আছে সেক্টরের জন্য? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই জিনিসটা আরো এলাবোরেটলি আলোচনা ভবিষ্যতে আরো হবে আমি জানি, বাট আমি বলবো যে স্পেসিফিক্যালি যদি আমি বলি, সোর্স ট্যাক্সের ব্যাপার নিয়ে আমি কথা বললাম, যেটা ইমপ্লিমেন্টেশন অনেক সময় লাগলো। আমাদের যে ক্যাশ ইনসেন্টিভস দেওয়া হয়, সেটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে পাই, আগে আমরা মান্থলি পেতাম, এখন আমরা সেটাকে পাই কোয়ার্টারলি, বাট কোয়ার্টারলি আমরা আসলে পাই না। এটা পেতে আমাদের 2 কোয়ার্টার লেগে যায়। সেখানে আবার আমরা ক্যাশ ইনসেন্টিভস এর উপর 5% আমাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয়। তো আমরা এই যে আমাদের যে সোর্স ট্যাক্স দিচ্ছি, আমরা যে ভ্যাট দিচ্ছি, আমরা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজ, সেখানে আমরা বিভিন্ন ট্রান্সপোর্টেশনের উপর আমাদের ব্যাংকের যেসব চার্জেস আছে, কমিশনস আছে, এগুলোর উপর আমরা ট্যাক্স দিচ্ছি। এবং আমি আপনাকে ফর ইনস্টেন্স বলতে পারি যে আমি নিজে লাস্ট ইয়ারে এগুলোর উপর প্রায় 1.6 crore টাকা
ভ্যাট দিয়েছি আমি নিজে পার্সোনালি আমার কোম্পানি থেকে। সো আমি যদি একদিকে আমি বাংলাদেশের ফরেন কারেন্সি নিয়ে আসছি, আমাদের মেম্বাররা আমাদের এই সমস্ত এন্টারপ্রেনার্স নিয়ে আসছেন, এবং সেই সাথে আমরা যে গভর্নমেন্টকে এই ভ্যাট গুলো দিচ্ছি, ওয়াই শুড উই, কেন আমরা এখান থেকে আমরা ভালো কিছু, এবং আমরা কেন গভর্নমেন্ট সাপোর্ট পাচ্ছি, আশা করছি আপনারা পাবেন, এবং আপনাদের যে নতুন অর্গানাইজেশন সেখান থেকে আপনারা নিয়ে কাজ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ একুশে বিজনেস আজকের আয়োজন আসার জন্য। দর্শক, এতক্ষণ দেশে হোম টেক্সটাইল খাতে নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছেন হোম টেক্সটাইল উৎপাদক ও রপ্তানিকারকের সংগঠন BTTLME এর মার্কেটিং সেলার কনভেনার ও ইউনিলাইজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক শাহরিস আলম।